ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে হবে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো রোডম্যাপ ঘোষণা না হলেও ভোটের রাজনীতিতে সফলতা পেতে পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। দৃশ্যমান হচ্ছে ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির পৃথক পৃথক বলয় তৈরির তৎপরতা। তবে বিএনপি এই মুহূর্তে কোনো জোট গঠনের কথা না বললেও ছোট দলগুলোকে তাদের পক্ষে রাখার লক্ষ্যে গত 17 এপ্রিল থেকে তাদের সাথে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে অন্যান্য ইসলামী দলের ঐক্য নিয়েও ভেতরে ভেতরে চলছে তৎপরতা। দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপি, জামায়াত যখন এভাবে রাজনীতিতে আলাদা বলয় তৈরির চেষ্টা করছে, তখন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নতুন দল এনসিপিও বসেনি। তারাও ইতিমধ্যে হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস এবং আজ গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে। তবে বিএনপির মতো জোট গঠনের বিষয়টি অস্বীকার এনসিপি, বলছে এজেন্ডার ভিত্তিতে রাজনৈতিক ঐক্য করতে চায় তারা, কিন্তু নির্বাচনী জোট নয়। অন্যদিকে শোনা যাচ্ছে যুক্তফ্রন্টের আদলে বামপন্থীদের মধ্যেও নতুন জোট গঠনের চেষ্টা চলছে। আছে বিএনপি ও জামায়াত ইসলামীকে সমদূরত্ব রেখে ইসলামী দলগুলোর মধ্যেও একতাবদ্ধ হওয়ার চেষ্টা। রাজনৈতিক দলগুলো অস্বীকার করলেও ভোটের মাঠে জোট গঠনের মেরুকরণ কি তবে শুরু হয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনীতি? ছোট দলগুলোকে কাছে টানতে বড় দলগুলোর এই দৌড়ঝাঁপ আসলে কি বার্তা দিচ্ছে? সব নিয়েই আজকে রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, ছোট দল, বড় রাজনৈতিক দল কিংবা একেবারেই নতুন রাজনৈতিক দল, সবাইকে আমরা দেখছি নানাভাবে আলোচনা করছেন এবং নানানভাবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে এক জায়গায় আসার চেষ্টা করছেন। যদিও নতুন রাজনৈতিক দল বা অনেকে এখনো তারা জোট করছেন কিনা কিংবা নতুন কোনো জোট আসলে আসছে কিনা সেই ব্যাপারে কেউই নিশ্চয়তা দেননি। কিন্তু যখনই আসলে নির্বাচনের কথা অনেক বেশি আলোচিত হয় কিংবা নির্বাচনে এগিয়ে আসার সম্ভাবনা থাকে, তখনই আমরা দেখি রাজনীতিতে এই ধরনের জোট করে নানান রকম মেরুকরণ করবার চেষ্টা করা হয়। কি মনে করছেন, সেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের এখানে বিশিষ্ট আলোচক মান্না ভাই, দুদু ভাই, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন এই রাতে তাদেরকে ধন্যবাদও জানাচ্ছি। দেখেন, বাংলাদেশ শুধু না, বিভিন্ন জায়গায় আমরা জানি যে একটা নির্বাচনকে সামনে রেখে এক একটা দল তারা তো রাজনীতি করে। রাজনীতির একটা অন্যতম জায়গা হচ্ছে ক্ষমতায় যাওয়া। এখন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার বাইরেও দলের কথাগুলো বলা যায়। সেটা অনেক সময় দলের বাইরেও ক্ষমতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে জোটের কাজটা হয়। এটা অনেক দিন ধরে চলে আসছে, এটাকে একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনি আজকে যখন এই আলোচনা করছেন, আজকেও আমাদের যে মূল জোট আছে বাম গণতান্ত্রিক জোট, তাদেরও একটা বৈঠক ছিল, আমাদের দলীয় মিটিং ছিল, সারাদিনই মিটিংয়ের মধ্যেও ছিলাম। কিন্তু এই জোটের আলোচনার মধ্যে তো যেতেই পারলাম না, কারণ বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের দেখাই মিলছে না। তাদের সাথে এত কথা বলা হচ্ছে, যুক্তির কথা বলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু নির্বাচনের দেখা তারা আমাদেরকে এখনো মিলাইতে পারছে না বা এখনো নির্বাচনের দিশা দিতে পারছে না। সেটা একটি বড় বিষয়। সুতরাং ওই আলোচনার মধ্যে ইচ্ছা করলেও ঢুকতে পারছে না। আসছি আমি ওই কথাটাই আমাদের কি করা। আরেকটা হচ্ছে, বরঞ্চ এই সরকার এমন এমন ঘটনা চোখের সামনে নিয়ে আসছে, তাতে করে নির্বাচন যাতে দিল্লি দুরস্তের মতো আরও দুরস্ত হয়ে যায় সেই রকম জায়গা। এই যে একটা দেখেন, মানবিক করিডোরের নামে যে একটা ভূ রাজনৈতিক একটা যুদ্ধ উন্মাদনা, এইখানে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিকে চাপিয়ে দেওয়ার নতুন ধরনের ঘটনা বাংলাদেশে চলে আসছে। তা আমরা কখন সেই নির্বাচন আর জোটের আলোচনায় যাব, সেটাই কিন্তু আমি দেখছি ব্যাহত হচ্ছে। বরঞ্চ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ, যেটা আমি যদি বুঝে থাকি, অধিকাংশ দল যে কথা বলছি যে ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা এই সরকারের একটা অন্যতম কাজ। সেই কাজটা করলে আমাদের গণতন্ত্রের যে অন্যতম বিষয় এই দীর্ঘদিন ধরে ব্যাহত হয়ে গেছে, যার জন্য আমরা এই একটা বড় আন্দোলন করলাম, রক্তক্ষয়ী সংগ্রাম করলাম এবং এই শহীদের জীবন দিতে হলো, আমরা সেই পথে দলীয়ভাবে বা জোটগতভাবে এগিয়ে যাওয়ার কাজটা করতে পারতাম, সেটা কিন্তু পারছি না। তারপরও শুধু এইটুকু বলি, যেহেতু এখানে দেখলাম আপনার টাইটেলেও আপনি বলেছেন যে আমাদের যে জোট আছে বাম গণতান্ত্রিক জোট, আমরা কিন্তু যখন এই সরকারের বিরুদ্ধে, বা আরও আগের কথা আমি নাইবা গেলাম, এক যুগেরও বেশি সময় ধরে বিগত সরকারের বিরুদ্ধে, এই সরকার না, যে যখন তার কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতা যখন শুরু হলো, তখন থেকেও যে আন্দোলন করে আসছিলাম, তখন আমরা তিনটা কথা চোখের সামনে নিয়ে আসছিলাম। একটা হচ্ছে দুঃশাসন হটাও, দুঃশাসক শুধু না, কিন্তু দুঃশাসন।
যেটা দুঃশাসন তৈরি করেছে, এবং এইটা পাল্টাইতে গেলে ব্যবস্থা বদল করতে হবে। আর তার জন্য লাগবে একটা বাম প্রগতিশীল গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ। তো এখন দুঃশাসক উঠেছে, দুঃশাসন কিন্তু পুরোটা হটেনি। তার জন্য ব্যবস্থা বদল করতে হবে। আর ব্যবস্থা বদল করতে আমরা তো মনে করি যদি এরকম একটা বিকল্প শক্তি সমাবেশ ক্ষমতায় যেতে পারে তাহলেই সম্ভব। এই জায়গাটিতে শুধু মাহমুদুর পার্টি রহমান মান্নার কাছে আমরা সেই জন্যই যে আমরা বরাবরই যখন নির্বাচন সামনে আসবে তার আগেও শুধুমাত্র নির্বাচন না, এখনো আমরা নানা ইস্যুতেই দেখবেন অনেক দলগুলোর সাথে ঐক্যমত্য আছে। বাম জোটের বাইরেও আমরা নানা ধরনের আন্দোলনের প্র্যাকটিস করছি, এবং সেই জায়গায় আমরা এই ধরনের শক্তি সমাবেশ গড়ে তুলেই সেটা যুক্ত ফ্রন্ট হবে না মুক্ত ফ্রন্ট হবে না কি হবে, ওই নামে কিছু আসে যায় না। আমরা যে ব্যবস্থা বদলের যে জিনিসটা আমরা নিয়েছি এবং তার জন্য কি কি করা যায়, এবং এই 24-এর গণ অভ্যুত্থান যে চেতনা আকাঙ্ক্ষা সেটা যাতে সমুন্নত রাখা যায়। একই সাথে অবশ্যই যেহেতু এই আলোচনা আসছে বলে আমাকে রিপিট করতে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কোনোভাবে বিতর্কিত না করা, মুক্তিযুদ্ধকে অপব্যবহার না করা, প্রকৃত চেতনা এইটাকে ধরেই আমরা বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করছি, করব, এবং ইতিমধ্যে আলোচনাও চলছে। সেটা যদি সুযোগ থাকে মাহমুদুর রহমান মান্না, এই যে আসলে আমরা দেখতে পাচ্ছি সব রাজনৈতিক দলগুলো নানাভাবে আসলে জোট গঠন করবার এক ধরনের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা সেটি নিয়ে যদিও এখনো প্রশ্ন আছে। আমরা সাধারণত দেখেছি আসলে নির্বাচন যখন এগিয়ে আসে বড় রাজনৈতিক দলগুলো সেই প্রচেষ্টা করে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে রাজনৈতিক দল তারাও এরকম একটি প্রচেষ্টা করছেন, এমনকি যারা ছোট ছোট রাজনৈতিক দল আছেন তারাও আসলে একসাথে হয়ে এরকম একটি জোটবদ্ধ হবার চেষ্টা করছেন। সেটি আপনি কি মনে করছেন, নির্বাচনকে এগিয়ে নিয়ে আসবে নাকি আসলে কোনো না কোনোভাবে আবারও নির্বাচনকে পিছিয়েও দিতে পারে? প্রথম কথা হচ্ছে যে আপনি যেরকম করে অ্যানালিসিসটা দিলেন এইটার সাথে আমি একমত হতে পারছি না। যেমন ধরেন নিউজ আপনাদের এখানে টিভিতেই আমি দেখছি যে 3টা দল বসেছিল, কথা বলেছে, আলোচনা হয়েছে নিজেদের মধ্যে, যার মধ্যে এনসিপি ছিল। তারপরে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এটা কোনো নির্বাচনী জোট কি না ইত্যাদি, অস্বীকার করেছে। তো তারা ওইটা যদি অস্বীকার করে আমি কি ধরে নিচ্ছি যে ওটা ফালতু একটা মিথ্যা কথা বলেছে? তা তো হবার কথা না। রাজনৈতিক দলগুলো কিন্তু যখন তাদের নীতি লক্ষ্য ঘোষণা করে তখন ফেরেববাজি করে না, করতে পারে না, কারণ তাহলে তারাই জনগণের কাছে পরে ধরা খেয়ে যাবে। ফলে তাদের এই আলোচনাটা কোনো জোট গঠনের লক্ষ্যে এটা আমার মনেই হয় না, এবং সেই কারণে ওই দল যেটা নতুন হয়েছে এনসিপি তারা একটা নির্বাচনী ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে, এটা আমি মনে করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে ধরেন যে সামগ্রিকভাবে একটা জোট গঠনের প্রক্রিয়া আছে কি না। আপনি বরঞ্চ 5 আগস্ট থেকে এই পর্যন্ত যদি দেখেন তাহলে ভাঙ্গাই বেশি হয়েছে, গড়া কোথায় হয়েছে? কত বড় জোট ছিল 20 দলীয় জোট? নাই। বিএনপি এবং জামাত দুটো মেজর পার্টি, অনেকে এখন এরকম বলবেন যে এই দুটোই তো বড় পার্টি, সবচেয়ে বড় পার্টি বিএনপি, তারপরে জামাত। তো ওদের মধ্যে তো আরও ঐক্যের বদলে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা হয়ে গেছে বলতে পারেন। তো বাকি কারা? রুহিন হোসেন প্রিন্স বলছেন যে না, তারা তাদের রাজনীতির লক্ষ্য নিয়ে সেই রাজনীতিকে নির্মাণ করার জন্যে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্য, সেই শক্তিকে গড়ে তোলার চেষ্টা করছেন। আর আমি আমার কথা বলছি, আমরা তো মনে করি বাম জোটটাই মানে কী বলে ওই সাধারণ যে জোট এগুলোর কথা বলছি না, আমরা বলছি আমাদের জোট একটা আছে গণতন্ত্র মঞ্চ, সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে সবই আমরা একই রকম কথা বলছি তা না, কিন্তু আমরা এই ব্যাপারে একমত আছি যে আমাদের একজোট থাকা দরকার আগামী রাজনীতিকে মোকাবেলা করবার জন্যে। তো ওই অর্থে কিন্তু আপনি যেরকম করে বলছেন এই রকম একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে বা সেই দিকে যাচ্ছে তা না, তবে হয়তো সবার লক্ষ্য এক নয় বা জোট গঠন নয়, কিন্তু আপনি যেটি বলছিলেন যে আগামীর রাজনীতিকে যে মোকাবেলা করতে হবে সেটি আসলে সেই সংখ্যাটা কেন দেখা দিচ্ছে না? সেই সংখ্যা তো বহু কারণেই জাগতে পারে। যেমন উনি ইয়ের কথা বললেন, হিউম্যান করিডোরের কথা বললেন, এটা একটা বিশাল মানে সবার মধ্যে স্পেকুলেশন, হঠাৎ করে এটা কেন, এবং এইটা মানে এরকম একটা চিত্র দিচ্ছে যেরকম আজকেও এখানে আপনার টিভিতে দেখেন প্রফেসর ইউনুস বলছেন ভারত পাকিস্তানের যুদ্ধ দেখিয়ে পৃথিবীতেই যুদ্ধের দামামা আসছে, আমাদেরকে যুদ্ধের জন্য তৈরি হতে হবে। মানে আমি দুটো একদম নেসেসারিলি মিল আছে তা বলছি না, তারপরে স্ট্রাইক করে আমরা যে হিউম্যান করিডোর দিচ্ছি কাদেরকে? যারা লড়াইটা করছে তাদের জন্যে, এবং তারা ওপেনলি বলেছেন যে আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে হবে, তাহলে ওখানে কোনো সলিউশনই হবে না, বিকজ মিয়ানমার গভর্নমেন্ট প্র্যাকটিক্যালি ওই জায়গায় উপস্থিত নাই। তো তাহলে
একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। ওই জায়গায় একটা ভূ রাজনীতির খুবই জটিলতা আছে, আপনি তার পাকচক্রের মধ্যে পড়ে যান কি না সেজন্যেও সজাগ থাকা যায় কি না, সেজন্যও নিজেদের মধ্যে আরও সমঝোতা করে তোলা যায় কি না, এটা একটা আলোচনার জরুরি বিষয় কিন্তু হতেই পারে। আমি বরঞ্চ দেখেছি, ধরেন 3 দল যে বসছে তার মধ্যে এক দলের নেতা বলেছেন যে আমরা যে পরিস্থিতিটা মিয়ানমারে এখন দেখছি, আমরা এই ভূ রাজনীতি যেটা দেখছি, এই জিও পলিটিক্স এখানকার, সেটার প্রেক্ষিতে মনে করছি বৃহত্তর ঐক্য চিন্তার দিক থেকে এইটা গড়ে তোলা আমাদের কাজ, সেই জন্য আলোচনা করছি। জি। অতএব নির্বাচনটাই ইস্যু নয়, নির্বাচন তো নির্বাচনের জায়গায় আছে, তাছাড়াও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে পরস্পরের মধ্যে বোঝাপড়াটা এখন সেটিও আবার জরুরি, নিশ্চয়ই। দরকার হতে পারে। শামসুজ্জামান দুদু, যখন আসলে জোট নিয়ে আলোচনা হয় কিংবা নির্বাচন কেন্দ্রিক যে রসায়নের আলোচনা হয়, সে সময় বিএনপি এবং জামায়াতের যে রসায়ন সেটি বেশ আলোচিত কিংবা সমালোচিত একটি জায়গা। এবারের সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের এই রসায়ন নিয়ে আসলে আমরা নতুন কিছু দেখতে পাবো কিনা, কিংবা আসলে এই যে আবার জামায়াত ইসলামী নতুন করে বৃহত্তর জোট করবার চেষ্টা করছে, সেই ব্যাপারটিকে বা বিএনপি কিভাবে দেখছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, মান্না ভাই এবং প্রিন্স, তাদেরকে শুভেচ্ছা। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন। এই যে জামাত বা 5 আগস্টের পরবর্তী একটা ব্যবস্থা বা অবস্থা, আর 5 আগস্টের আগে একটা ব্যবস্থা এবং অবস্থা, এই দুটি কিন্তু একেবারেই ভিন্নতর। যেমন 4 দলে পরবর্তীতে 20 দল, 20 দল কিন্তু আমরা 5 তারিখের পরে ভেঙে দিই নাই, এটা কিন্তু 5 তারিখের আগেই আমরা ভেঙে দেওয়া অথবা নিষ্ক্রিয় করা অথবা যার যার অবস্থান থেকে তারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত থাকছে। স্বাভাবিক কারণে দলীয় বিবেচনায় এটা 5 তারিখের আন্দোলনের প্রেক্ষাপটের কারণে বিচ্ছিন্ন হয়েছে বা সফলতার কারণে বিচ্ছিন্ন এমন না, মনে করা হয়েছে যে যার যার অবস্থান থেকে এখন জোটে না থেকেও কাজ করা যাবে, মানে হাসিনাকে ফেলা যাবে। এই বিবেচনা থেকে তখন এটা যার যার মতো, কেউ কারোর কি বলে বের করে দেয় নাই, ভেঙে দেয় নাই, যার যার অবস্থান থেকে কাজ করেছে। সেই কারণে একটা বড় সময় আন্দোলনের নির্বাচনে জামাত এবং বিএনপি ইসলামী ঐক্যজোট, এরা 4টা দল মিলে জাতীয় পার্টির একটা অংশ, তো একজোট তারা ছিল। এনটি ফ্যাসিজম বলেন, স্বৈরতন্ত্র বলেন, হাসিনাকে পতন ঘটিয়ে একটা ভালো নির্বাচনের কথা বলেন, এর লক্ষ্য নিয়ে সেই সময় এই জোটটা হয়েছিল। এখন কিন্তু সেটা নাই। তবে কোনো কোনো মহল থেকে এই জোট না থাকা বিএনপি এবং জামাতকে মনে করা হয় একটা তিক্ততার কারণে বিচ্ছিন্ন, সেটা হচ্ছে কিনা আবার একসঙ্গে এই আলোচনাটা। 5 আগস্টের পরে নতুন যে অবস্থাটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ নামে যে ফ্যাসিস্ট শক্তি অথবা স্বৈরতন্ত্র, তার আক্ষরিক অর্থে কিন্তু এখন তারা নাই, কিন্তু তারা একেবারে বিলীন হয়ে গেছে, একেবারেই নাই, এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ তাদের হাতে মানে 4-5টা বাজেটের অর্থ আছে সমপরিমাণ, তাদের কাছে বৈধ অবৈধ অস্ত্র খুব 2-4টে অস্ত্র হয়তো সরকার তাদের কাছে নিতে পারছে, এমনকি উল্লেখযোগ্য পরিমাণ টাকাও নিতে পারেনি। এই দুটি রসদ কিন্তু তাদের হাতে আছে। তৃতীয় একটা বড় দেশ তাদেরকে আশ্রয় দিচ্ছে। সেই অবস্থার প্রেক্ষিতে মানে তাদেরকে কেউ যদি একেবারে অস্তিত্ববিহীন মনে করে, আমার কাছে তা মনে হয় না। হয়তো দৃশ্যমান না, কিন্তু ষড়যন্ত্রকারী শক্তি হিসাবে তারা এখনো। সেই ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নতুন কোন জোটের কথা চিন্তা করছে? না, আমার জোটের কথা এটা তো আরো পরের কথা। এই আন্দোলনে অর্জিত বিষয়গুলোকে রক্ষা করা, এই আন্দোলন। কিন্তু তার মধ্যে আমাদের মূল অন্যতম লক্ষ্য কিন্তু 5 আগস্টের পরে না, এটা একেবারে 15-16 বছর ধরে বিবদমান যেসব রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য, একটা ভালো নির্বাচনের জন্য, মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে, সেই বিষয়টা কিন্তু এখনো মানে প্রয়োজনীয় এবং এখনো খুব জরুরি। সেই ভালো নির্বাচনের কথা শুনলে বর্তমান সরকার কোনো না কোনোভাবে এটা ডাইভার্ট করার জন্য
অন্যদিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই জায়গাটায় যেটাই যে ভূ রাজনীতির কথা, মানবিক করিডোরের কথা, আমার কাছে মনে হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা যেমন দেশকে বিপন্ন করবে, মানুষের অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে বিতর্কিত করবে। সে খুব পরিকল্পিতভাবে সবগুলোকে একটা জায়গায় এনে দাঁড় করানোর চেষ্টা করছে। সেই কারণে জোট ভোট বিএনপি বিশেষ করে মনে করে, দৃশ্যত কিছু কিছু দলের বিএনপির সঙ্গে আসতে চায় বা বিএনপি মনে করে নির্বাচনকালীন সময়ে কিছু কিছু শক্তি তো দরকার হতেও পারে, কিন্তু এখনই জোটের দরকার, এখনই আলোচনা হওয়ার দরকার, এখন এই বিষয়টা এই মুহূর্তে খুব জরুরি না। আবার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও অনেক ধরনের শঙ্কা আছে, অনেকে সেটি নিয়ে আলোচনা করছেন যে তাদের আসলে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে জোট কেন্দ্রিক যে সমীকরণ আমরা চিন্তা করে থাকি নির্বাচনকে ঘিরে, সেই সমীকরণ পাল্টে যাবার এক ধরনের ধারণাও করছে অনেকে। এই দলটি যদি নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। এটি ভেবেও আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট করার কথা চিন্তা করছেন কিনা, এই প্রশ্নের উত্তর নিব। জি25 প্রার্থীবৃত্ত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রার্থীবৃত্ত রাজকাহন দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তার উপর নির্ভর করছে জোটের সমীকরণ, অনেকেই এভাবে ধারণা করছেন। আপনি কি মনে করছেন এই ধারণা সঠিক হতে যাচ্ছে নাকি আসলে না? আচ্ছা, আমি এই কথার আগের ধারাবাহিকতা ছোট্ট একটু সময় নেই। সেটা হচ্ছে আমাদের রাজনীতি দেখবেন এটা একটা কেন দাঁড়িয়ে গেছে জানি না, কিন্তু এটা ভাঙা দরকার। কোনটা? সেটা হচ্ছে যে পরস্পর কোনো আলাপ আলোচনা হলেই মনে হয় যেন একটা জোট হচ্ছে কিনা বা অন্য কিছু ঘটে যাচ্ছে কিনা, ঐক্য হচ্ছে কিনা। কিন্তু আমাদের এটা রাজনীতিতে অনেকদিন ধরে এই কালচারটা আমরা রপ্তই করতে পারিনি। যে পরস্পর যেমন ধরুন টক শোতে যখন দেখা হচ্ছে আমরা তিনজন তিন দল করি, আগে পরেও গল্প হবে, কথা হবে, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, অন্তত পক্ষে গণতন্ত্রমনা দলগুলোর মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাৎ, বিভিন্ন বিষয়ে মত বিনিময়, যার যার কথা তুলে ধরা, আবার কোনো পয়েন্টে ঐক্যবদ্ধ করা যায় কিনা, সেই চলটা কিন্তু আনা খুবই দরকার। এটা রাজনীতির, আমাদের এই সংস্কৃতির এই ধারাটা ফিরে আনা দরকার। একই সাথে দেখবেন রাজনীতির বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা ঘটে যাচ্ছে পরিকল্পিতভাবে, তা সেইটাও আমাদেরকে পারস্পরিক আলোচনা করে এই জায়গাগুলো কিভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সেটাও দরকার। সুতরাং একটা বসলেই জোট বা এই জায়গাটাই হয়ে যাবে, এই বিবেচনাটা প্রথমত যথাযথ বলে আমি মনে করি না। এবার আপনি যে প্রশ্নটা এখন তুললেন, আমার মনে হয় এটা আসলে নির্বাচন কখন হচ্ছে এবং সেই সময় আওয়ামী লীগের সমর্থক বা অন্যান্যদের ভূমিকা কি, তারপরে এটা নির্ভর করবে। কিন্তু সেইটাকে এই মুহূর্তে আমি খুব আলোচনার প্রধান বিষয় বলে মনে করছি না। তবে এটা মনে রাখেন যে খুবই স্বাভাবিক, নির্বাচনে যারা অংশ নেয় এবং বিশেষ করে যারা প্রায় ক্ষমতাকে বিট করবে বলে দৃশ্যমান হচ্ছে, তারা তো নিঃসন্দেহে চাইবে ভোটের অঙ্ক করেই, ইকুয়েশনটা করেই তারা যাতে নির্বাচনে বিজয়ী হতে পারে, সেই রকম একটা ধারা তখন তারা তাদের মতো বিবেচনা করবে। সেই বিবেচনায় আপনি তো অঙ্ক যথাযথ হবে। আপনি আওয়ামী লীগের কথা বললেন, আসলে নির্বাচন যখন ঘোষণা হবে তখন আওয়ামী লীগের পরিস্থিতি কি হবে, আদৌ তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, পরিস্থিতি থাকবে কিনা, নিয়ম অ্যালাউ করবে কিনা, বা তার সমর্থক বাহিনীর পজিশন কি, বা তারা ধরেন যদি কোনোভাবে অংশ না নিতে পারে তার কর্মীদেরকে তারা কিভাবে সিদ্ধান্ত দেবে, কারণ তার তো একটা বিরাট সমর্থক বাহিনী আছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। সুতরাং তার উপরে তখন নির্ভর করবে। এটা আমার মনে হয় না এখন এই আলোচনাটা জরুরি, বরঞ্চ এই আলোচনা জরুরি আমরা যে গণঅভ্যুত্থানটা করলাম এবং যে জনগণের যে গণঅভ্যুত্থানের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেইটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় আমাদের অনেক আলাপ আলোচনার কারণে, বা যে অন্তর্বর্তীকালীন সরকার তার ভূমিকার কারণে, সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বরঞ্চ পারস্পরিক আলাপ আলোচনা, মত বিনিময় এবং এই জায়গাটা খুবই জরুরি, যাতে ওইটা কোনোভাবে কেউ ডিস্টোর্ট না করতে পারে। তাহলে কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে এইবার তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এইখানে অংশ নিয়েছিল, ইতিমধ্যে অনেক কিছু কিন্তু ফিকে হতে চলেছে, সেটা আরেকটা নতুন সংকটের জন্ম নেবে বলে আমার মনে হয়। অনেকগুলো সংকট সামনে আছে, কিন্তু আবার নির্বাচনী জোট ঘিরে আসলে নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে, সেই উদাহরণ আমাদের সামনে আছে। ইসলামপন্থী দলগুলো নিজেরা মোটামুটি এক ছাতায় আসতে পেরেছে বলে তারা দাবি করছে, এবং তারা কার সঙ্গে নির্বাচনী জোট করবে তা তারা এখনো চূড়ান্ত করেনি, এবং তারা এটিও জানিয়েছে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার পরই এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। কি মনে করছেন? মাঝে মাঝে খুব অবাক লাগে কি জানেন, আপনি খুব নীতির কথা বলবেন কিন্তু নিজের নীতিটাকে ঝাপসা রেখে দেবেন, নিজের নীতিকে অস্পষ্ট রাখবেন, অথবা আপনি ইন্ডিকেটর দেবেন ডাইনে, যাবেন আসলে বামে। এরকম করলে তো হবে না। ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, প্রথমত
তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হবে, তাই তো? এটা একদম খুব কমন জিনিস হওয়ার কথা। তো ইসলাম তো একটা, ইসলাম তো 3টে 4টা 5টা নয়। তাদের মধ্যে যে এত বিভেদ হয়েছে, সেই জায়গাগুলোকে তারা কীরকম করে এক জায়গায় নিয়ে আসছেন, এটার একটা চর্চা বা চেষ্টা আমরা দেখতে চাইব। সেটা তো দেখছি না, বরঞ্চ পার্থক্যটা স্পষ্ট আছে। কি কি কারণে তারা এক হতে পারছেন না? এখনও আপনি যেটা বললেন যে তারা অনেক ব্যাপারে একমত হয়েছেন, তবে নির্বাচনের ব্যাপারে তারা একমত হতে পারবেন কিনা সেটা নির্বাচন ঘোষণা হলে বা সেই সময় তারা বলবেন। এখন বলতে পারবেন না কেন? কি তাদের কৌশলগত বিষয় থাকতে পারে? এই জন্যে আমি এই বক্তব্যের উপরে খুব ভরসা রাখতে পারছি না। কারোর প্রতি আমি অশ্রদ্ধা দেখাচ্ছি না, আমি শুধু এইটা বলছি যে নির্বাচনের কিছু নিজস্ব আইন আছে, কিছু নিজস্ব সূত্র আছে, এগুলো মেনে আপনাকে চলতে হবে। কারণ আপনি কোটি কোটি মানুষের মন জয় করবার চেষ্টা করছেন, মনে কোটি কোটি, তার মানে কোটি কোটি চিন্তা, কোটি কোটি ভাবনা, এগুলোকে কীরকম করে এক জায়গায় আনতে পারেন, এটার যে আর্ট, সেটার সাথে ওনারা যেরকম করে বলছে সেই জিনিসটা এক নয়। যেমন তারা যে আলাদা হয়ে গেলেন, জামাত বিএনপি আলাদা হলো। আচ্ছা, জামাত আর বিএনপি আলাদা হওয়ার মধ্যে ভূমিকা কার বেশি ছিল? দুদু যেমন বললেন, ওনারা আলাদা করে দিয়েছেন। আর আমার কাছে মনে হয় জামাত খুব কৌশল আলাদা হয়ে গেছে, কারণ তারা দেখাতে চায় দে আর নাম্বার 2, একসাথে থাকলে তো দেখাতে পারবে না, তাই করছে। এবং আমার মাঝে মাঝে মনে হচ্ছে কিছু কিছু বিতর্ক এমনভাবে আর হচ্ছে যে এই বিতর্ক আনবার দরকার নেই। যেমন ধরে আমি বলি, আগে জাতীয় সংসদ নির্বাচন, তার লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এটা কোনো বড় বিতর্ক নাকি? সারা দেশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই মারামাতি করছে, এর মধ্যে ওটাকে সামনে হাজির করছে কেন? আমার কাছে মনে হচ্ছে একটা ডিফারেন্স দেখাবার জন্যই। কিংবা যদি বলে সব সংস্কার করে তারপরে আমাকে নির্বাচন করতে হবে, সব সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে? তাই নাই, এটা সবাই মানবে। সেই জন্যে ওই জায়গাটা মিলবে না। আর মত পার্থক্য থাকবেই রাজনৈতিক দলগুলোর মাঝে। না না, মত পার্থক্য তো থাকবেই, কিন্তু এইটা নিয়ে আপনি যদি একটা নির্বাচনের ঐক্য করতে চান, সেই নির্বাচনের ঐক্যটা নির্বাচনের ঐক্যই, নিশ্চয়ই ওইটা একটা নীতিগত ঐক্য হবে কিনা সেটা কিন্তু পরে দেখতে হবে। নিশ্চয়ই। শামসুজ্জামান দুদু, সরকারের কাছে বেশ কিছু তাদের গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল, জামায়াত ইসলামী, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, তারা নানানভাবে আসলে জোট করার চেষ্টা করছে। তার মানে আসলে সরকারেরও কি এই জোট গঠন নিয়ে যথেষ্ট আগ্রহ আছে? তারাও তার মানে নজরদারিতে রাখছে দলগুলোকে? এই কথা বললে তো সরকার অখুশি হবে। সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বিজ্ঞ একটা মানুষ। আমাদের দেশে এবং সারা বিশ্বে তার একটা আলাদা ধরনের ভাবমূর্তি আছে। তিনি রাজনীতি বিবর্জিত ব্যবসায়ী মানুষ, এই হিসাবে সব মানুষ তাকে জানে, সামাজিক ব্যবসা। কিন্তু এনসিপি গঠনে তার একটা ভূমিকা আছে এবং সেটা তিনি গোপনে করেননি, প্রকাশ্যে একটা বিদেশি কাগজের সঙ্গে তাদের আগ্রহ এবং তাদের দল গঠন করা উচিত, শিক্ষার্থীদের নিজস্ব স্বপ্নের কথা, এটা বলার পরেই এনসিপি গঠন হয়েছে। স্বাভাবিক কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে জোট গঠন হচ্ছে, এটা হচ্ছে গোয়েন্দা সেকশনের রিপোর্ট তার কাছে, এটা তার কাছে খুব ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু তিনি একটা ওই যে মান্নাবেরা জাসদ একসঙ্গে করেছিলেন, সেই সিরাজুল আলম খান বলে একজন নেতা ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি কোনোভাবে কোনো জায়গায় জাসদের সদস্য ছিলেন এবং কোনো সম্পৃক্ততা ছিল এটা কেউ মনে করে না সরাসরি। কিন্তু তিনি যে প্রধান উদ্যোক্তা, এটা ইতিহাস জানে, এখনও প্রমাণিত। তিনি এখন হয়তো পৃথিবীতে নেই, জাসদও এরকম এখন সংগঠনে, কিন্তু সেই সময়গুলোতে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো ডক্টর ইউনূসের এনসিপির প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে এই ধরনের কিছু একটা সাদৃশ্যতা আছে। সে একটা রাজনৈতিক দল এবং বাস্তব জীবনও তিনি 1/11-এর পরে নিজের থেকে কনভেনার হয়ে একটা করতে চাইছিল। 27 দিন না 17 দিনের মেয়াদকাল ছিল। তো ওই সময় উনি যেমন কোনো কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছিলেন, এনসিপিও এখন কোনো কর্মসূচি ভিত্তিক না, রাজনৈতিক দল না, ওরা একটা দল করে ফেলছে, ওদের গঠনতন্ত্রও নয়। তার মানে হচ্ছে যে বিয়ে করছে কিন্তু কোনো কাগজপত্র নাই, মানে ব্যাপারটা এইরকম।
তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা সময় নষ্ট করা, যেটা প্রিন্স সাহেব বললেন যে আমাদের গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা একটা মুখ্য বিষয়। একেবারে সহজভাবে যদি বলা যায় যে 15 বছরে 3টে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারে না, তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। এই যে না দিতে পারে জনগণের যে অংশ, 71 মুক্তিযুদ্ধে যে নিজের অধিকারকে অর্জন করার মধ্য দিয়ে তো সে মুক্তিযুদ্ধে বিজয়ী বলে মনে করে। এই 15 বছরে সে বিজয়ী তো নাই, উপেক্ষিত। সেই জন্য 5ই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই ভোটটা এই সরকার সব কিছু আলোচনা করছে, কিন্তু ভোটের প্রসঙ্গে আসলে কখনো ডিসেম্বর, কখনো জুন, এবং কখনো বলছে যে জনগণ আমাদেরকে পছন্দ করছে, মানে কেয়ারটেকারকে পছন্দ করছে, আমাদেরকে রাখতে চাচ্ছে, এইসব নানান জটিলতার সৃষ্টি করছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আলোচনাই হোক না কেন, বাংলাদেশের মানুষ খুবই গণতন্ত্রপ্রিয় মানুষ, খুবই নির্বাচন প্রিয় মানুষ, এবং কখনো কখনো সে যখন যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, মুজিব, হাসিনা, এমনকি ডক্টর ইউনূস, সেই জায়গায় কিন্তু 1 সেকেন্ডও সময় নেই। জনগণের পালস বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি এটা অন্তত খুবই 24 সবাইকে দেখিয়েছে। আবার আমরা যখন জোট নিয়ে আলোচনা করছি, একই সময় যদি আমি জামায়াত ইসলামের একটি উদাহরণ টানি, তারা আসলে নিজেদেরকে, যেটি মাহমুদুর রহমান মান্নাও বলছিলেন, যে বিএনপির সবচেয়ে বড় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নিজেদেরকে প্রমাণ হবার চেষ্টায় তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে, এবং তারা শুধু ধর্মভিত্তিক নয়, আওয়ামী লীগ বিরোধী অন্যান্য দল নিয়েও বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে। এই সময়েই আবার আমাদের সামনে নানান রকম অভিযোগ উঠছে যে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট ছিলেন তাদের মাঝে অনেক নেতাকর্মীরা নানানভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে এই জামায়াতে ইসলামীতে কিংবা এনসিপিতেও। সেই অভিযোগ আসলে কতখানি সত্যি, সেই জায়গাগুলোতে আমরা আসতে চাই। আরেকটি বিরতি নিয়ে ফিরবো। জি25 প্রাথমিকৃত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিকৃত রাজকাহন দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, জামায়াত ইসলামের উদাহরণ টেনে বলেছিলাম যে তারা আসলে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদেরকে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিত্ব বানানোর চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে তারা না শুধু ধর্মভিত্তিক নয়, আওয়ামী লীগ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সাথেও জোট গঠন করবার চেষ্টা করছে। আবার এই সময়টাতে এই ধরনের আমাদের সামনে অভিযোগও এসছে যে নানানভাবে ফ্যাসিস্ট সরকারের যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, তারা অনেকেই জামায়াত ইসলামী, এনসিপি, এমনকি বিএনপিতেও তারা কোনো না কোনোভাবে ঢুকে যাবার চেষ্টা করছে। কি বলতে চান? দেখেন, আমরা সব খবর জানি না, কিন্তু পত্রিকায় প্রাপ্ত তথ্য, যেটা কন্টেস্ট করে নাই কেউ, তাতে কি দেখলাম আমরা, এই যে আপনি জাতীয় নাগরিক কমিটি বললেন যাদের কথা, তারা যখন আন্দোলন করে, তারা তো অনেক ছাত্রলীগের ছেলেই তো ছিল। ছাত্রলীগের ছেলে এখানে ছিল না। এখন অনেক জায়গায় আসছে যে তারা হয়তো তাদের ছত্রছায়ায় থাকছে, তারা তো একাত্ম হয়ে কাজ করেছে। এবং অনেকের আপনি গত কয়েক বছরের উদাহরণ দেখলে দেখা যাবে ছাত্রলীগের ছিল শুধু না, সেখানে বিশেষ ভূমিকাও পালন করেছে। এখন তাদের কার কি নৈতিক অবস্থান, সেইটা তো ব্যক্তি শুধু না, যে দলটা করে তার ঘোষণাপত্র, গঠনতন্ত্র, এটা আসার আগে কিছু বলা যায় না। বরঞ্চ তারা যেভাবে, যদি এই ধরনের না হয়, শুধুমাত্র নির্বাচন জেতা বা অন্য ধরনের করে, কোনো নীতি নৈতিকতা যদি না থাকে, তখন তো চাইবে কোন শক্তি তাদের সাথে আসুক। কোন শক্তি এখন আছে? সেটা কি তাহলে শুধুমাত্র নির্বাচনে ক্ষমতায় আসার এক ধরনের কৌশল? না, সেটা তো সব প্রথমে তো দলটা বাড়া, এইসব দলের যার যদি নীতি নৈতিকতাটার হিসাবে আমরা এখনো পর্যন্ত জানি না বলেই বলছি, তখন তো ক্ষমতায় যাওয়াটাই প্রধান হয়ে যায়, বা যে কোনোভাবে যদি পার্লামেন্ট ইলেকশন হোক, অন্য জায়গায় হয়ে দাঁড়ায়, তখন তো তারা নীতি নৈতিকতা দেখবে না, ভোট দেখবে, সেটাই ঘটে। ঠিক একইভাবে যে দলটির কথা বলছেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল, এবং মুক্তিযুদ্ধে তাদের একই অবস্থান এখন অব্যাহত রেখেছে, কিন্তু এখন মিডিয়া এবং নানা কল্যাণে হয়তো দাপটের সাথে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কে না জানি যে যখন 28 অক্টোবর দিন, যদি আমার ভুল না হয়, যে শেখ হাসিনার আমলে বিএনপি মিটিং করতে পারলো না, আর তারা এখানে খুব ভালোভাবে মিটিং করে চলে গেল, এইটা কোনো যোগসাযোগ ছাড়া হয়? আমরা বহু জায়গায়, আমাদের তো দলের বিভিন্ন গ্রামে গঞ্জের খবর জানি, যখন জিজ্ঞেস করি, আমি এটা অন এয়ারে আজকে বলতে বাধ্য হচ্ছি, একাধিক জায়গার খবর জানি, জিজ্ঞেস করলাম যে ওইখানে যে যারা আওয়ামী লীগ করতো কি অবস্থা, তো বলে যে আওয়ামী লীগের যারা প্রকৃত আওয়ামী লীগ করতো এক সময়, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রকৃত আওয়ামী লীগ মানে কয় বোঝেন না, যারা অন্য দল থেকে এসে আওয়ামী লীগে তখন নাম লেখায় দাপটের সাথে করেছিল, তারা এখন সমূলে জামাত ইসলাম বা অন্যান্য তাদের আসল দলকে চেহারায় উদ্ভাসিত হয়ে আসছে, তারা ঠিক মতোই আছে। তা যদি এই তথ্য সত্য হয়, তাহলে তো তারা, এটা তো ভাইস ভার্সা, নীতি নৈতিকতার জায়গায় যে কোনোভাবে ক্ষমতা সেটাই হবে প্রধান, জোট এবং অন্য জায়গায় হবে। রাজনীতিতে আমি মনে করি এই নীতিহীনতার বিরুদ্ধেই
দেশবাসীকে সোচ্চার হওয়া দরকার। নিশ্চয়ই। এই যে গণঅভ্যুত্থানে যারা মানে অন্তর দিয়ে এসেছিলেন তাদেরকে যে কোনো নীতিহীন রাজনীতি যার যার আদর্শ সেটা অন্য, সে নিয়ে যদি কাজ করে আলাদা, কিন্তু সে যদি নীতিহীনতার জায়গায় থাকে তাদের বিরুদ্ধেই অবস্থান নেওয়াটা জরুরি বলে আমি মনে করি। মাহমুদুর রহমান মান্না, আবার আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পিছিয়ে দেবার এক ধরনের আশঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো। জোট গঠন করে একসাথে আন্দোলন করবার মতন শঙ্কাও আছে কিনা সামনে? দুটোর মধ্যে নেসেসারি রিলেশনটা আমি বুঝলাম না। অনেকেই নির্বাচন পিছিয়ে দিতে চান, তাদের সময় দরকার গোছানোর জন্যে, সময় দরকার নিজেদের বাড়ানোর জন্যে, সময় দরকার নিজেদেরকে জনগণের সামনে পরিচিত এবং প্রিয় করে তোলবার জন্যে। তো এগুলো কীভাবে পেতে পারে? তার মানে অজুহাত খুঁজতে হবে। ওই যে জাফরুল্লাহ ভাই জীবিত থাকতে বলতেন বাঙালির 3টা হাত, ডান হাত বাম হাত একটা অজুহাত। তো এটা অজুহাত বার করছি আমি, এই যে এইটা হলে এই, এটা হলে এই, সেই কারণে নির্বাচন এখন নয়, এটা না হলে নির্বাচন নয়, এটা না হলে নির্বাচন নিয়ে কথাই তুলবেন না। বুঝে শুনে কিংবা না বুঝে বলছে তা জানি না, কিন্তু ইঙ্গিতটা সেদিকে যাচ্ছে। অনেকে হয়তো আবার এত এক্সপোজড হইতে বলছে না, কিন্তু বলছে কারণ তাদের সময় দরকার। আর অন্যান্য যারা যারা আছে তারা মনে করছে এই রকম চক্রান্ত যদি চলতে থাকে এটা মোকাবেলা করবো কেমনে, হয়তো তারা তখন আন্দোলনের কথা বলছেন। যদিও আমি মনে করি এই আন্দোলন মুখে উচ্চারণ করলে তো আন্দোলন হয়ে যাবে না, আন্দোলনের একটা অবজেক্টিভ রিয়েলিটি লাগবে, আন্দোলনের মানুষের একটা আকাঙ্ক্ষা লাগবে, মানুষের চাহিদা সম্পর্কে স্পষ্ট থাকতে হবে। আমি যদি বলি নির্বাচন এই সময় দিতে হবে না হলে আন্দোলন, তার আগে বুঝতে হবে মানুষ এখন নির্বাচনের জন্যে আন্দোলন করতে রেডি আছে। এগুলো জায়গা হয়তো গ্যাপ আছে, কিন্তু এটা ঠিক যেটা আমাদের দেশে সাম্প্রতিককালে বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের 8.5 মাসের শাসনে উনি বেশ ভালো চালাচ্ছেন, এরকম একটা কথাবার্তা আছে। উনি অর্থনীতিরও চাকা বেশ কিছু জায়গাতে পজিটিভলি ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু অনেক বড় বড় কাজে কিছুই করতে পারেননি। যেমন ব্যাংকিং সেক্টর একটু একটু বাতি জ্বালিয়েও এটা গতি পায়নি। সবচেয়ে বড় কথা, কোনো ইনভেস্টমেন্ট নাই, ন্যাশনাল কিংবা ফরেন। দেশের অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট নাই, বাইরেরও নাই। বাইরের নাই কেন? ইউরোপিয়ান ইউনিয়ন বলেন কিংবা আমেরিকান স্ট্রেট তারা বলছে গভর্নমেন্টের কোনো স্ট্যাবিলিটি না দেখে আমরা ইনভেস্ট করবো কেমনে, তার মানে তারা নির্বাচন চায়। সেক্ষেত্রে নির্বাচন খুবই জরুরি। হ্যাঁ, তাহলে নির্বাচন জরুরি, কিন্তু এটা বলা যাচ্ছে না আরে নির্বাচন লাগবে না, আমরা এখন মনে করি এইভাবেই চলতে পারে। তাদেরকে ধৈর্যের সাথে বোঝানো যে আমরা কোনো সুশাসনের বিরুদ্ধে হলে এতদিন লড়াই করলাম কেন, আমরাও সুশাসন চাই, ভালো অর্থনীতি চাই, ভালো দেশ চাই, তার জন্য কিন্তু ভালো। আপনি যে লক্ষ্যের কথা বলছিলেন একটি সুষ্ঠু নির্বাচন, সেটি নিঃসন্দেহে সব রাজনৈতিক দলের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই নানান রকম কৌশল হয়, সেটি জোট থেকে শুরু করে নানান রাজনৈতিক কৌশল। শামসুজ্জামান দুদু, আপনাদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়া শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরছেন, সেটি অনেকটাই সুনিশ্চিত। সেখানে একটু আমি শেষ করতে চাই এই প্রশ্ন দিয়ে, রাজনৈতিকভাবে আসলে ওনার দেশে ফিরে আসবার পরে নতুন কোনো মেরুকরণ কি আমরা শীঘ্রই দেখতে যাচ্ছি কিনা বিএনপিতে? বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া নক্ষত্রের মতো, তিনি যেখানেই যান সেখানে আলো ছড়ান, যেখানে যান তিনি আস্থার প্রতীক হিসাবে নিজেকে উদ্ভাসিত করেন। তিনি যেখানেই যান সেখানে সব মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করতে চান। স্বাভাবিক কারণে এমন একটা ব্যক্তিত্ব, তিনি চিকিৎসার জন্য বাইরে গেছেন, অনেকটাই সুস্থ, তিনি দেশে আসতে চাচ্ছেন, হয়তো শীঘ্রই এসেও যাবে। আমার ধারণা আমরা যারা তার সঙ্গে রাজনীতি করেছি এবং আমার বাইরেও আমার বিএনপির বাইরেও তার সঙ্গে যারা সম্পৃক্ত আন্দোলন করেছেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, তিনি আসলে যে পরিস্থিতিটা উদ্ভব হবে সেটি গণতন্ত্রকে সমৃদ্ধ করবে বলে আমার ধারণা। নির্বাচন একটা ব্যবস্থা, কিন্তু এই মুহূর্তে রাস্তায় গিয়ে আমরা নির্বাচনের আদায় করে নিব, তার আগে যদি আমরা মনে করি যে এই সরকারকে রাস্তার আন্দোলনের বাইরেও যদি রাজি করানো সম্ভব হয় সকল রাজনৈতিক দলের মধ্য দিয়ে, সে জায়গায় বেগম খালেদা জিয়া একটা ফ্যাক্টর। সেই জন্য আমার কাছে মনে হয় কখনো কখনো ধৈর্য, কখনো কখনো কৌশল, কখনো কখনো মানে রাজনৈতিক বিশ্বাসকে ব্যবহার করার যে কৌশল, সেটা যদি স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে পরে অনেক
কষ্ট অর্জিত রাজপথের কাজ এমনিতে টেবিলেই সম্ভব। জি, কিন্তু শামসুজ্জামান দুদু, যেই লক্ষ্যের কথা আপনি বলছিলেন, অর্থাৎ সব রাজনৈতিক দলেরই তো শেষ লক্ষ্য নির্বাচন, এবং সেখানে নানান রকম কৌশল আমরা শুনেছি। মাহমুদুর রহমান মান্না কিংবা রহিম হোসেন প্রিন্স তারাও নানান কৌশলের কথা বললেন। সেই কৌশলগুলোর জায়গাতে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যেই পরিবর্তিত পরিস্থিতিতে আছি, সেখানে জোট গঠন করে যে আন্দোলনের বৃষ্টি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে, তার মানে কি রাজনৈতিক দলগুলো নতুন করে আবার আন্দোলনে নামতে হবে সেরকম আভাস পাচ্ছে? সরকার যদি নামাতে বাধ্য করে, এটা কিন্তু রাজনৈতিক দলের কাজ না। সরকার যদি পরিস্থিতি তৈরি করে, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি পরিস্থিতি টালমাটাল হয়, এটা রাজনৈতিক দলকে দোষারোপ করা যাবে না। কারণ প্রতিটা রাজনৈতিক দল এখনো পর্যন্ত এই সরকারকে সমর্থন করছে, যত সমালোচনাই করুক না কেন, এবং মনে করছে এই সরকারের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন করবে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো বিএনপি সহ বিচ্ছিন্ন হয়নি। সেই জন্য আমার কাছে মনে হয় আমরা খুব নির্বাচনের কাছাকাছি আছি, চাই আর না চাই, মানে সরকার দিক আর না দিক, নির্বাচনে খুব কাছাকাছি। ধন্যবাদ শামসুজ্জামান দুদু, ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না এবং রহিম হোসেন প্রিন্স আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায়। ডিবিসির সাথেই থাকুন।